অভিশাপ জিনিসটা বড় ভয়ঙ্কর, এবং যে অভিশাপ দেয় সে যদি তার অনেক কষ্টের পরে সেই অভিশাপটা কাউকে দিয়ে থাকে, সেই অভিশাপ হয়তো অনেক সময় ফলেও যায়। এবং যদি কোনো মৃত আত্মা অভিশাপ হয়ে আসে তাদের জীবনে, তখন কি হবে? আজকে সেরকমই এক সত্যি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা কোথা থেকে এই ঘটনা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক, দৈবিক, ভৌতিক এবং যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমায় নিঃসন্দেহে সেই ঘটনা মেল করে পাঠাতে পারেন। আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সেই অভিশাপের সত্যি ঘটনা। আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে তার নাম তনয় শিকদার। এটা কিন্তু ওর আসল নাম না, কারণ ও বলেছে কিছু ব্যক্তিগত কারণে ও নামটা গোপন করে অন্য নাম দিয়েছে। এই ঘটনা তনয়েরই পরিবারের সাথে ঘটেছে। তনয়ের পুরনো বাড়ি ফুলিয়াতে ছিল। তনয় কিন্তু ওই ফুলিয়াতে কখনো যায়নি, মানে ফুলিয়া জায়গাটায় সে কখনো পাড়াই পর্যন্ত দেয়নি এর আগে। যখন তনয়দের পৈতৃক বাড়ি ওই ফুলিয়াতে ছিল তখন তার বাবা কাকা ছিল, এবং বাবা কাকা তখন কিন্তু বিয়ে করেনি। তনয়রা বর্তমানে এখন কলকাতার একটা ফ্ল্যাটে থাকে, এবং সেটা 3 BHK ফ্ল্যাট, এবং বাবা কাকা সহ সেখানে ওরা থাকে, এবং সাথে ঠাকুমাও থাকে। এখন একটু ঘটনাটা জানিয়ে নিই আপনাদের যে বাড়িতে কিন্তু তনয়ের মা বা কাকিমা কেউ বেঁচে নেই। তনয়ের কাকার এক মেয়ে আছে, সে মাধ্যমিক দেবে, এবং তনয় এখন একটা বহুজাতিক সংস্থায় কর্মরত। সব থেকে অবাক করার বিষয় হলো তনয়ের মা এবং কাকিমা, তনয় এবং তার বোন মিঠি, দুজন জন্মানোর পরে কিন্তু মারা গেছে। দুগ্ধপোষ্য শিশুদের রেখে তারা মারা গেছে। এই কথাটা শুনে না সবাই খুব অবাক হয়ে যায়। যখন তার মা প্রথম তনয়কে জন্ম দিয়ে মারা গেল, তখন সবাই বলেছিল যে এটা কি করে সম্ভব, একটা বাচ্চাকে জন্ম দিয়ে মারা গেল, কিন্তু তার কিন্তু কোনো রোগ ছিল না। তনয়ের মার কিন্তু শরীরে কোনো রোগ ছিল না যে হঠাৎ করে সে এরকম চলে গেল। এদিকে মিঠির মা মানে তনয়ের কাকিমাও মিঠিকে জন্মানোর পরেই মারা গেল। এটা শুনে সবাই খুব অবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে বাড়ির আত্মীয় স্বজন যারা, তারা খুব অবাক হয়ে গিয়েছিল যে বাড়ির দুটো বউই সন্তান জন্মানোর পরেই মারা গেল, এটা কি করে সম্ভব। এই ঘটনা হয়তো তনয় কখনোই জানতে পারত না যে আসলে কি ঘটনা তাদের বাড়ির সাথে ঘটেছে। তনয়ের একটা সম্পর্ক ছিল, বেশ 3-4 বছরের একটা প্রেমের সম্পর্ক। মেয়েটির নাম হচ্ছে বর্ষা, আর তার সাথেই তনয় বিয়ে করবে। বিয়েটি সব ঠিকঠাক হয়েও গেছে, দুই বাড়ির পক্ষ থেকে দেখাশোনাও হয়ে গেছে। যেদিন প্রথম পাকা কথা হবে সেই দিন তনয়ের একটা দূর সম্পর্কের কাকিমা এসেছিল। কাকিমা এসে বলল যে তনয়, বিয়ে তো করছো, কিন্তু একটু বাড়িতে যজ্ঞ করে নিলে ভালো হতো না। বলছে কিসের যজ্ঞ বলো তো কাকিমা, কেন করব? বলছে না, আসলে তোমাদের বাড়িতে এত বড় অভিশাপ লেগে আছে তো, মেয়েটাকে আনছো, বর্ষাকে আনছো, যদি বর্ষার কিছু হয়ে যায়, কারণ তোমাদের বাড়িতে তো কোনো বউই টেকে না। দেখো যদি একটা যজ্ঞ করতে পারো, যদি এই অভিশাপ থেকে তোমরা মুক্ত হতে পারো। এবং এই কথাটা না ওই বর্ষার বাড়ির সামনে ওই কাকিমা বলে ফেলেছিল। বর্ষার মা বাবা, জেঠু সবাই তো কথাটা শুনে পুরো হতভম্ব হয়ে গেছে। তনয়ের কাকিমা এটা কি বলল? অভিশাপ? এই বাড়ির সাথে কি অভিশাপ লেগে আছে যে এই বাড়িতে কোনো বউ টেকে না, মারা যায়? কারণ ওরাও জানতো যে তনয়ের মা এবং তনয়ের কাকিমা দুজনে কিন্তু মারা গেছে তনয় এবং মিঠিকে জন্মানোর পরেই। তখন তারা জিজ্ঞেস করে, বর্ষার জেঠু জিজ্ঞেস করে প্রথমে যে আচ্ছা দিদি, আপনি কি বললেন বলুন তো,
আপনি বললেন যে এরকম বাড়িতে অভিশাপ লেগে আছে, কিসের অভিশাপ? এই কথাটা না তনয়ের ঠাকুমা পুরো অগ্রাহ্য করে ফেলেছিলেন। এই কথাটাকে পাত্তা না দিয়ে তিনি তনয়ের ওই দুঃসম্পর্কের কাকিমাকে পুরো চুপ করে দিয়ে বললেন, না না বাবা, অভিশাপের কিছু না। আসলে সবাই এটা ভাবে না, ওই কথার কথা বলে না যে দুটো বৌমাই আমার মারা গেল, একটা সমস্যা ছিল সেই কারণে মারা গেল, তাই একটা যজ্ঞ করে নেওয়ার কথা বলছিল। হ্যাঁ, সে যজ্ঞ করে নেওয়াই যায়, সেই সব নিয়ে কোনো ব্যাপার না, সে যজ্ঞ করে নেওয়াই যাবে। এই কথাটা ওদের ভাবালেও ওরা একটু চুপ করে গিয়েছিল। ওরা ভেবেছিল যে হ্যাঁ হতেও পারে, দুটো বউই এদের বাড়িতে মারা গেছে সেই কারণে বলতে পারে। ওরা আর কথাটাকে অত আর কোনো গুরুত্ব দেয়নি। যাই হোক, সেদিন বিয়ে টিয়ে সব কথা ঠিকঠাক হলো, ওরা বাড়ি চলে গেল। যাওয়ার পরে সে দুঃসম্পর্কের কাকিমা কিন্তু তখনও যায়নি। এদিকে তনয়ের মনেও অনেক প্রশ্ন রয়েছে। ওই কাকিমা আমাকে কি অভিশাপের কথা বলছিল? কিসের অভিশাপ আমাদের বাড়িতে লেগে আছে? মায়ের কথা বলল, কাকিমার কথা বলল, এটা তো ভাবার বিষয়। তনয় ভাবছিল কখন কাকিমাকে জিজ্ঞেস করবে। এদিকে কাকিমা যায়নি, কারণ হয়তো কিছু কথা বলবে। ওই তনয়ের দুঃসম্পর্কের কাকিমা তনয়কে এসে বলল যে দেখ বাবা, একটা বিয়ে করছিস, সেখানে মনে হয় সবকিছু জানিয়ে বিয়ে করাই উচিত। বিশেষ করে তনয়ের ঠাকুমাকে কথাটা বলল যে মাসিমা, আপনি তো ওদের কাছ থেকে সব লুকিয়ে গেলেন, আমরা তো আস্তে আস্তে সবই জেনে গেছি, আপনার কি জানানো উচিত হয়নি ওদের এই ব্যাপারে? ওরা হয়তো রাজি হয়ে যেত, যজ্ঞ করলে হয়তো ঠিক হয়ে যেত, যদি বিয়ের পরে বর্ষার কোনো ক্ষতি হয়। বলছে না না, ওইসব অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো কথা, এখন ওইসব নেই। আর ওটা ভুল, ওটা মনের ভুল ছিল। কোনো কারণে দুই বৌমা মারা গেছে, কিন্তু আমার মনে হয় ওটা মনেরই ভুল। তুই এইসব ব্যাপারে আমাদের মধ্যে আর ঢুকতে যাস না। তনয়ও যখন কাকিমাকে বলল যে কাকিমা, তুমি কিসের কথা বলছিলে, অভিশাপ, সেটা কিসের অভিশাপ? কিন্তু তনয়ের ঠাকুমা কোনো মতে ওই কাকিমাকে বলতে দিল না। বলল যে না না, তেমন কোনো ব্যাপারই না। মানে যখন এই কথাটা উঠেছিল তখন কিন্তু ওই কাকিমাকে বলতে দেওয়া হয়নি। কাকিমাকে তখন বারবার করে ঠাকুমা বলেছিল যে এটা কোনো ব্যাপারই না, তুই এটা বলে তনয়ের মনের মধ্যে একটা ভয় সঞ্চার করবি, আরও বিয়ে করতে চাইবে না, এটা করিস না। আর তনয়কেও এটা সামনাসামনি কথা হচ্ছিল ওদের তিনজনের। আর তনয়কে বলা হলো যে দেখ, তোর মা কাকিমা মারা গেছে, সেই কারণে অভিশাপের কথা বলছে, তুই এসব নিয়ে আর ভাবিস না। তো তনয় ভাবলো যে হ্যাঁ হতে পারে, ঠাকুমা যখন বলছে তাহলে হয়তো এটাই হতে পারে। এটা নিয়ে না তখন পরে আর কোনো কথা হয়নি। যদি কথা হতো তাহলে হয়তো এত বড় একটা ক্ষতি ওদের বাড়ির হয়ে যেত না। যাই হোক, খুব ধুমধাম করে তনয় আর বর্ষার বিয়ে হলো। বিয়ে তো হয়ে বাড়ি আসলো, সেদিন ভোরবেলাতেই চলে এসেছিল বাড়িতে বউকে, নতুন বউকে নিয়ে। পরের দিন বাড়িতে প্রচুর লোকজন ছিল। মেয়ের পাশে সেদিন রাত্রে কালরাত্রি বলে অন্য কেউ শুয়েছিল। তেমন কোনো অসুবিধা কিন্তু বর্ষার হয়নি। বৌভাত আসলো, বৌভাত খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটল। রাত্রেবেলায় বর্ষা যখন তার নিজের রুমে যায়, যেহেতু খাটটা খুব সুন্দর করে সাজানো ছিল, সমস্ত কিছুই তৈরি ছিল, রাত্রে আচার অনুষ্ঠান যেটা থাকে সেটাও কমপ্লিট হলো। হওয়ার পরে আয়নায় বর্ষা তার নিজের সাজ পোশাক পাল্টে একটা নর্মাল ড্রেস পরবে, তো সেভাবে গিয়েছিল। কিন্তু যখন বর্ষা নিজের সাজ পোশাক শাড়ি সব বদলাচ্ছিল, তখন বর্ষার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে। ঘটনাটা বলা ভুল, মানে ও একটা খারাপ জিনিস অনুভব করে। ও নিজের মতো করে শাড়ি ছাড়ছে, গয়নাগাটি খুলছে। তো এমন সময় ও আয়নায় দেখছে যে ও নিজেকে দেখবে, সেখানেও মনে হলো যে অন্য কাউকে দেখছে। এক পলক, জাস্ট এক পলক ও এরকম আয়নার দিকে তাকিয়েছে, দেখছে অন্য কেউ। আবার তাকালো যে না, আবার নিজেকেই দেখছে। ও হঠাৎ করে ভাবলো যে ও কাকে দেখলো। ও কিন্তু কথাটা লোকায়নি, সঙ্গে সঙ্গে তনয়কে বলেছে, কারণ তনয়ের সাথে এতদিনের সম্পর্কর একটা না ভালো বন্ধুত্ব সম্পর্ক ওদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। বলছে তনয় জানো, দেখো, তনয় তখন ঘরের মধ্যেই ছিল। বলছে তনয় দেখো, এরকম আয়নায় দেখলাম, হঠাৎ করে মনে হলো যে অন্য কেউ একজন, মানে জাস্ট এক পলকের জন্য। বলছে কি বলছো, হয়তো ভুল দেখেছো। বলছে না না, এরকম করে তাকালাম, মনে হলো অন্য কেউ, পরে আবার তাকিয়েছি, আবার তো পুরো ঠিকঠাক। তো এটা নিয়ে আর কোনো ভাবেনি, কারণ তনয়ও বলেছে যে না না, তোমার এটা মনের ভুল। তো বলছে হ্যাঁ হতে পারে, কিন্তু মনে হলো আমার। যাই হোক, রাতটা কাটলো। পরের দিন দিনের বেলা তো বাড়িতে প্রচুর লোকজন ছিল, তেমন কোনো সমস্যা হয়নি।
কিন্তু যখন যখন ও একা থাকে ওই সেই সময়টা না বর্ষার কেমন অন্যরকম ফিল হয়, যেটা আগে কখনো হয়নি। ওর মনে হয় যখন ও একা থাকে সর্বদা ওকে কেউ নিরীক্ষণ করছে, মনে হচ্ছে ওর পাশে পাশে কেউ ঘোরাঘুরি করছে। একটা শরীরটা সবসময় ভার ভার থাকে। যখন সবার সাথে থাকে না তখন কিন্তু এটা মনে হয় না, আবার যখন একা একা থাকে তখন মনে হয় কি যে না, ওর পাশে কেউ আছে। ও তাকে দেখতে পায় না কিন্তু মনে হয় যে ওর পাশে কেউ আছে। যাই হোক, এই করে প্রায় 2-3 দিন কেটে গেল। বাড়িতে যে কয়জন ছিল তারাও চলে গেল। এখন বাড়িতে শুধুমাত্র তার কাকাই, তার বাবা আর তার ঠাকুমা শাশুড়ি আর তনয় রয়েছে। তনয় তার পরের দিনই অফিসে জয়েন করলো, কারণ যেহেতু ছুটি হয়ে গেছে অনেক দিন এবং সে একটা বেসরকারি অফিসে কর্মরত, সেই কারণে সে বেশি ছুটি নিতে পারেনি। মাত্র 10 দিনের ছুটি ছিল এবং ছুটি কমপ্লিটও হয়ে গিয়েছিল, আর সে চাকরিতে জয়েনও করে ফেলেছিল। বাড়িতে যেহেতু শুধুমাত্র ঠাকুমা থাকে, কারণ ওর যে শ্বশুর মশাই, মানে নিজের শ্বশুর আর কাকা শ্বশুর, ওদের কলকাতায় একটা জায়গায় নিজেদের দোকান আছে এবং সেটা কাপড়ের ব্যবসা আর কি। তো যথারীতি সকাল হলেই ওরা বেরিয়ে যায়। বাড়িতে বর্ষা ঠাকুমা রয়েছে। ঠাকুমা থাকা বা না থাকা কিন্তু সমান, কারণ সে ঘরের থেকে তেমন বেরোই না, অসুস্থ মানুষ, ঘরের মধ্যেই থাকে। বলতে গেলে বর্ষা বাড়িতে একাই থাকছে। এর আগে বর্ষার কিন্তু কখনো ভয় বলতে কিছু ছিল না, মানে যে ভয়টা আমি আপনাদের বলতে চাইছি। ও একা একাই থেকেছে, কখনো কোনো অন্যরকম ফিল হয়নি। এই বাড়িতে আসার পর থেকেই ওর কেমন যেন একটা অন্যরকম ফিল হতে লাগলো, যে কেমন একটা ভয় ভয়, একটা বিশ্রী একটা সিচুয়েশন। মনে হয় বাড়িতে কেমন অন্ধকারের ছায়া নেমে এসছে, একটা বাজে পরিস্থিতি বাড়িটার, কাউকে বলতে পারে না। বিশেষ করে যখন তনয় চাকরিতে জয়েন করলো, বাড়িতে যখন কেউই ঠিক মতো থাকতো না, তারপর থেকে না বর্ষা থাকতেই পারতো না সেই বাড়িতে। যেহেতু ওদের মধ্যে একটা বহুদিনের সম্পর্ক, এর আগে কিন্তু বহুবার বর্ষা এই বাড়িতে এসেছে এবং ঠাকুমা, ওর যে শ্বশুর মশাইরা, তাদের কিন্তু খুব পছন্দ বর্ষাকে। আগে এসেছে, অনেকক্ষণ থেকেছে, কিন্তু তখন না এই বাড়িতে এরকম মনে হতো না। কিন্তু এই বিয়ে করে আসার পর থেকে বাড়িটা কেমন ভার ভার লাগে, অন্যরকম মনে হয় ওর কাছে। এর আগে যে কয়বার এসেছে বাড়িটা খুব হালকা লাগতো, আর এখন আসলে মনে হয় একটা, মানে এখন থাকছে এখানে, মনে হচ্ছে একটা বাড়িটায় অসম্ভব একটা ভার জমে রয়েছে বাড়িটার মধ্যে। সব থেকে ভয়ের বিষয় হলো ও যখন একা থাকে তখন খুব একটা অন্যরকম আওয়াজ পায় সব সময়। মনে হয় কেউ গুনগুন করে গান গাইছে, কেউ কাঁদছে, কেউ কোনো কথা বলছে। ও জানে বাড়িতে কেউ নেই, ঠাকুমা তেমন কথা বলছে না, ঠাকুমা নিজের মতো করেই রয়েছে। ঠাকুমার ঘরে গিয়ে দেখে ঠাকুমা ঠাকুমার মতোই বসে রয়েছে, কিন্তু তবুও বাড়ির অন্য চারপাশ থেকে কেমন একটা আওয়াজ আসে। ওর ভয় ভয় লাগলেও নিজের মনে একটা সাহস রাখে যে না, ভয় করলে চলবে না, তেমন তো কোনো কিছু হয়নি, কিছুই তো হয়নি যে আমি ভয় পাবো। সাহস না রাখলে তো আমি থাকতে পারবো না। যদি মনে নেগেটিভিটি আনি তাহলে থাকবো কি করে এই বাড়িতে? একটা পজিটিভ এনার্জি থাকতে হবে নিজের মধ্যে। সেইভাবে যেদিক থেকে আওয়াজ হয় ও দৌড়ে চলে যায়, যে না, ভয় পেলে চলবে না, আমাকে দেখতে হবে সেখানে কি আছে, সেখানে কিসের আওয়াজ হচ্ছে। কিন্তু যখন যায় মনে হয় যে আওয়াজটা বন্ধ হয়ে গেছে এবং অন্য দিক থেকে সে আওয়াজটা আসছে। ও কেমন নিজেকে না পাগল পাগল মনে হয় ওর, যে এটা কি হচ্ছে আমার সাথে, আমি কি ভুল শুনছি? বিয়ের প্রথম দিনও, বৌভাতের দিনও আমি এরকম দেখলাম, এটা কি হচ্ছে আমার সাথে? তনয়কেও বলেছে, জানো তনয়, তুমি তো চলে যাও, ঠাকুমা তো নিজের মতো করে থাকে, আমার না বাড়িতে থাকতে ভালো লাগে না, আমার কেমন একটা অন্যরকম ফিল হয়, একটু ভয় ভয় লাগে। তনয় বলে যে তোমার কিসের ভয় লাগে? তো বলে যে আমি বলতে পারবো না কিসের ভয়, কিন্তু মনে হয় যে বাড়িতে আমি বাদে, ঠাকুমা বাদে আরও কেউ আছে যখন তোমরা থাকো না তখন, কিন্তু আমি কাউকে বোঝাতে পারবো না। সেই অন্যরকম একটা অনুভূতি। তুমি থাকো না গো, তুমি একদিন ছুটি নাও অন্তত অফিস থেকে। তো তনয় ভাবছে যে না, যদি সমস্যা হয় কোনো, আমার তো থাকতে হবে তার সাথে, না হলে বুঝবো কি করে। তো তনয় বলছে ঠিক আছে, আমি অফিসে বলে দেবো যে কালকে আমার একটু ছুটির দরকার, শরীর খারাপ, এটা বলতে হবে, নাহলে তো বেসরকারি অফিস ছুটি দিতে ওরা চায় না তেমন। তো সেইভাবে তনয় কিন্তু পরের দিন ছুটি করেছে। কিন্তু না, তনয় সারাটা দিন থেকেও কিন্তু ওর কিচ্ছু মনে হয়নি যে না, বাড়িতে কেমন একটা কোনো সমস্যা, আওয়াজ, কিচ্ছু কিন্তু ওর মনে হয়নি। আর যেদিন তনয় ছিল বাড়িতে সেদিন কিন্তু বর্ষাও কোনো কিছু অনুভব করতে পারেনি, যে
কোথাও চারিপাশে আওয়াজ হচ্ছে বা কিছু কিছু অনুভব করতে পারেনি, কারণ সারাটা দিনই তনয় বর্ষাকে টাইম দিয়েছে, বর্ষাকে কখনো একা রাখেনি, আর বর্ষা তেমন কোনো কিছু ভয়ও পায়নি। যেহেতু তনয় সবসময়ের পাশে রয়েছে, তাই ওর মনের মধ্যে একটা সাহস সবসময় থাকছে সেই দিনটা আর কি। কিন্তু পরের দিন তনয় আবার অফিসে জয়েন করলো। যেহেতু তনয় বললো যে দেখো, তুমি একটা নতুন জায়গায় থাকছো পুরোপুরিভাবে, তুমি যদি মনের মধ্যে এরকম নেগেটিভ চিন্তাভাবনা আনো তাহলে কিন্তু থাকতে পারবে না। তো বর্ষা বলল ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, আমি চেষ্টা করবো এই সব কিছু মাথায় না আনার। অফিসে চলে গেল, নিজের মতো করে দুপুরে রান্না বান্না করছে। কিন্তু ওই যে তনয় চলে যাওয়ার পর থেকে কিন্তু ওর অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম একটা বাজে পরিস্থিতি হয়। আর ইদানি আরেকটা বাজে জিনিস বর্ষার সাথে যুক্ত হয়েছে, সেটা হলো বর্ষা রেগুলার একটা বাজে স্বপ্ন দেখে যে ওকে কেউ বারবার করে ডাকছে, কোনো একটা মহিলা, আর বারবার করে বলছে যে তুমিও এই অভিশাপের শিকার হবে, তুমিও আর থাকতে পারবে না, কারণ তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো। ও তনয়কে বলেছে, তনয় জানো, এরকম একজন অভিশাপের কথা বলে সবসময় আমার স্বপ্নের মধ্যে এসে, কারণ বর্ষা কিন্তু কোনো কিছু তনয়ের কাছ থেকে লুকায় না, কোনো কিছুই না, যা হয় সবই তনয়কে জানায়। আর এদিকে যখন প্রথম ওই স্বপ্নের কথা তনয়কে বর্ষা বলে, তনয় একটু হতবাক হয়ে যায়। হতবাক হওয়ার একটা কারণ আছে, কারণ ওই যে ওর কাকিমা বিয়ের আগে বলেছিল না যে একটা অভিশাপ বলে জিনিস রয়েছে, তখন ভাবে যে সত্যি তো কাকিমা তো বলেছিল অভিশাপ, তাহলে কিসের অভিশাপ? তাহলে কি ওই স্বপ্নই কি দেখছে? কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এরকম করে প্রায় 2-3 দিন চলে গেছে। 2-3 দিন কিন্তু সে ভালোভাবে থাকেনি, তার সবসময় এরকম ভয় লেগেছে, আর আওয়াজ তো শুনতেই আছে সে। এরকম করে যাওয়ার পরে একদিন সন্ধ্যাবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এবং সত্যি বলতে সেদিন ওর পিরিয়ডস হয়েছিল, সন্ধ্যা দিতে পারেনি, আর ঠাকুমা সন্ধ্যা সেদিন দেয়নি, কারণ ঠাকুমার শরীর অসুস্থ ছিল, ঘরের মধ্যে শুয়েছিল। ও ব্যালকনি থেকে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো, যখন ব্যালকনি থেকে বেরিয়ে চলে আসে, ও ভাবলো যে কাকে মনে হয় দেখলাম। ও যখন ওই ব্যালকনি থেকে ঘরের মধ্যে আসছে, হলঘরের মধ্যে, তখন হঠাৎ করে ভাবলো যে কি একটা দেখলাম যেন। ও ফিরে এসে জাস্ট দেখে যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মানে কেমন একটা মানুষের ছায়া, মানে একটু দূর থেকে। ও আবার ভিতরে ঢুকে গেল। যখন ব্যালকনি থেকে আবার দেখতে গেল কি দেখলাম, গিয়ে দেখে যে কিছুই না, কিন্তু পুরো স্পষ্ট দেখতে পেয়েছে ছায়া মূর্তি ওই ব্যালকনিতে দাঁড়িয়েছিল ডান দিকটায়। কিন্তু যখন ও গেছে তখন কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। এটা না ওকে খুব ভাবাচ্ছে যে এই বাড়ি থেকে কিছু আছে, কারণ ওই যে আমরা বলি না, আমরা তো নিজের মনের মধ্যে বিশ্বাস করি যে এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ভূত প্রেত এইসব বলে কিছু হয় না। এটা কিন্তু বর্ষাও বিশ্বাস করত, কিন্তু আমরা তো জানি এসব ঘটনা তো আমরা অনেক পড়েছি, শুনেছি, আমরা জানি যে এটার কিছু না কিছু অস্তিত্ব তো অবশ্যই আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক। ওনা ভীষণ ভয় পেয়ে গেছে যে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি থাকবো কি করে এখানে। বর্ষা তখন ভগবানের নাম নেওয়া শুরু করেছিল। ও বলল যে আমি শিওর কিছু তো একটা দেখেছি আমি, কিন্তু যদি সত্যি সেটা অন্য কিছু হয়ে থাকে যেটা আমি ভাবছি, তাহলে তো খুব মুশকিল। ও থাকতে পারছে না, ঘরের সমস্ত লাইট যেগুলো জ্বালানো ছিল না সেগুলো জ্বালিয়ে দিয়ে ও ঠাকুমার ঘরে গেছে। বলছে, ঠাকুমা আমি কি তোমার ঘরে একটু বসতে পারি? বলছে, কেন রে মা, কি হয়েছে? বলছে, ঠাকুমা আমি না একটু ভয় ভয় পাচ্ছি, আসলে ওইখানে গেছিলাম তো, মনে হলো একটা কেমন ছায়া মূর্তি দেখতে পাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখি কিছুই না। আমি জানি না আমার মনের ভুল কি না, কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ওখানে। বলছে, কি বলছিস মা? কিন্তু যখন না এই কথা ওই ঠাকুমাকে বলল, ঠাকুমার কিন্তু ভ্রু দুটো কুঁচকে গেছিল, মানে যেন মনে হলো ঠাকুমা কিছু একটা জানে, এবং যেটা বর্ষাকে ঠাকুমা বলছে না। বলছে, ঠাকুমা তুমি এরকম ভাবে মুখটা করলে কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? তুমি কি বিশ্বাস করো যে সত্যি এরকম কিছু ছিল? বলছে, না না, আমতা আমতা করছে, ঠাকুমা কিছু বলতে পারছে না। বলছে, ঠাকুমা তুমি বলো না, তুমি তো থাকো এই বাড়িতে, তোমার কি কখনো কিছু এরকম শব্দ এরকম কিছু শোনো তুমি কখনো? বলছে, না না মা, আমি তো কিছু শুনি না। ঠাকুমা এড়িয়ে গেল, কিছু বলতে চাইছে না। কিন্তু সেদিন না বর্ষার মনে হলো যে ঠাকুমা কিছু একটা জানে, বাড়িতে কিছু একটা ঘটছে যেটা আমাকে
ঠাকুমা বা কেউ বলতে চাইছে না। ইতিমধ্যে তনয় চলে আসলো বাড়িতে। আসার পর তনয়কে সঙ্গে সঙ্গে কিছু বলেনি, চা করেছে, চাটা খেয়েছে। খাওয়ার পরে বলেছে যে তনয় জানো তো আজকে আমি এরকম দেখেছি, এরকম মনে হলো আমার। তনয় না একটু চুপ করে রয়েছে। ও ভাবছিল যে প্রত্যেকটা দিন আসছি, আমাকে বর্ষা এরকম ঘটনা বলছে, তাহলে কিছু তো ঘটছেই, কারণ এরকম তো কখনো বর্ষা করেনি, এরকম তো অড বিহেভ কখনো করেনি। তাহলে কি হচ্ছে বাড়িতে যে এরকম বলছে? ও ভাবছে বাবা আসুক, কাকাই আসুক, ওদের আস্তে আস্তে প্রায় 10টা 11টা বেজে যায়, ওরা আসুক, তারপরে না হয় জিজ্ঞেস করবো যে একটা বাড়িতে কি সত্যি পুজো করলে ভালো হয়? ওই কাকিমা একটা যোগ্য করার কথা বলছিল, অভিশাপ জানি না আমি কি, কিন্তু যেহেতু মা কাকিমা মারা গেছে, সেহেতু যদি কোনো অভিশাপ বা কিছু থেকে থাকে, একটা যোগ্য করলে হয়তো ঠিক হতে পারে। ওর বাবা কাকা বাড়ি আসলো, ঠাকুমার ঘরে ডাকলো, ঠাকুমার সামনেই বলল যে দেখো এরকম ও রয়েছে, বাড়িতে একটা যোগ্য করলে ভালো হয়, কারণ বর্ষা কিন্তু বাড়িতে থাকতে পারছে না, যখনই থাকছে ও কিছু না কিছু শুনতে পারছে, দেখতে পাচ্ছে। এটা তো ঠিক না, আমি জানি না ও কি দেখছে, কারণ আমরা তো কখনো কিছু দেখিনি, আর কখনো আমারও কিছু ফিল হয়নি। তোমরা কি কিছু দেখেছো বাবা কাকা? তখন ওই বাবা কাকার মুখটা না একদম শুকনো হয়ে গেছে। বলল কিছু তো এরা জানে, যে কারণে এরা কিছু লুকোচ্ছে। বলল যে বাবা তোমরা কি কিছু লুকোচ্ছ, সত্যি কথা বলো তো। তখন ওরা চুপ করে থাকেনি। যখন দেখছে বিশেষ করে ওর কাকা যে বাড়ির বউয়ের সাথেও এরকম ঘটনা ঘটা শুরু হয়ে গেছে, আর এর তো শেষ হবেই, এবং সেটা বাজেভাবে শেষ হবে, তাই ওর কাকা বলল যে ঘটনা তো অবশ্যই আছে, এবং সেটা তোকে এখন জানাতেই হবে। সত্যি আমাদের ভুল হয়ে গেছে তোকে না জানিয়ে। ভেবেছিলাম হয়তো এত বছর হয়ে গেছে, এর অভিশাপ হয়তো মিটে গেছে, আমার তোর বাবার কাছ থেকে নিজেদের কাছের মানুষকে হারিয়ে হয়তো সমস্ত কিছুই মিটে গেছে, কিন্তু না, এটা হয়তো বংশ পরম্পরায় চলবে। এই অভিশাপ থেকে হয়তো আমরা কেউ নিস্তার পাবো না, এবং এর সমস্ত কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী। এই কথা শুনে না ওই বর্ষা এবং তনয় খুব হতবাক হয়ে গেল যে কিসের সমস্যার কথা বলছে, কি সমস্যা। তখন ওই কাকা যা বলল সেটা শুনে পুরোরা চমকে উঠল। ঘটনাটি এই যে ফুলিয়াতে ওদের একটা নিজস্ব বাড়ি আছে। বাড়িটা কিন্তু ওরা কমপ্লিট করতে পারেনি। আগে ওদের ওই বেড়া দেওয়া যে বাড়ি বলে সেই বাড়ি ছিল, অনেকটা বড় বাড়ি ছিল, ভালো মোটামুটি মজবুত বাড়ি। ওরা সেই বাড়িটাকে অর্ধেক ভেঙে দিয়ে কিছুটা থাকার জায়গা রেখে পাশে পাকা বাড়ি করতে লাগলো। প্রায় অর্ধেক কমপ্লিটও হয়ে গেছে। এমন সময় বাড়িতে ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা? ওই কাকা এক ব্রাহ্মণ পরিবারের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। প্রায় 2 বছরের সম্পর্ক ছিল তাদের। কাকার সাথে নাকি অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল ওই মেয়েটার, আর কি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ের। তনয়ের কাকাদের কিন্তু ভালোই টাকা পয়সা ছিল। তনয়দের বাড়িতেই নিজস্ব এই যে কাপড় কল থাকে, সেই কাপড় কল কিন্তু বাড়িতে ছিল। কাপড় বানানো হতো নিজের বাড়িতেই, সেরকম একটা সুতা কল ছিল বাড়িতে। ওইখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই বিশেষ করে এরকম এই জিনিসটা দেখতে পাওয়া যায়, কেউ না কেউ এরকম ব্যবসা করবেই। কিন্তু তনয়ের কাকা একটা খুব বাজে কাজ করেছিল। তনয়ের কাকার যার সাথে সম্পর্ক ছিল তার গায়ের রং অত্যাধিক চাপা, এবং তনয়ের কাকার মতে তাকে দেখতে ভালো না, কিন্তু তার সাথে সম্পর্কে জড়িয়েছে এবং সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। কিন্তু যখন বিয়ের কথা হয়, যখন ওই মেয়েটা তনয়ের কাকাকে বিয়ের কথা বলে, তখন তনয়ের কাকা কিন্তু বিয়ে করতে চায়নি। অনেক অজুহাত দেখিয়েছিল যে বিয়ে করতে পারবে না, তাকে মেনে নেবে না বাড়ি থেকে কেউ, তার মতো মেয়েকে এরকম বাজেভাবে অপমান করা হয়েছিল। খুব কান্নাকাটি করেছিল সেদিন সেই মেয়েটা। সে বলেছিল যে তুমি যদি আমাকে বিয়ে নাই করো তাহলে এতদূর কেন এগিয়েছ। তনয়ের কাকা এই কথাগুলো যখন ওদের বলছিল তখন কিন্তু সে লিটারালি কাঁদছিল। একটা ছেলে মানুষ, অনেকে বলে না যে পুরুষ মানুষের চোখে জল নেই, কিন্তু সে কাঁদছিল। সে এমনভাবে কাঁদছিল যে হয়তো তার এই ভুলের মাসুল কোনোভাবেই সে দিতে পারবে না, সে কত বড় অন্যায় করেছে। তারপরে তো মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না, খুব উল্টোপাল্টা বলল। মেয়েটা কান্নাকাটি করার পরেও তনয়ের কাকা পুরো পাষাণ হয়ে গিয়েছিল, কোনো কথাই শুনতে চাইল না। মেয়েটা নাকি তারপর সুইসাইড করে মারা গিয়েছিল।
বাড়িতে মেয়েটার বাড়িতে জানাজানি হয়েছিল, যে জানতো এর আগে যে অমুক বাড়ি ছেলের সাথে ওর সম্পর্ক। বাড়িতে কিন্তু বলতে গেলে আগেকার দিনেও কিন্তু এরকম, যেহেতু এটা অনেক আগেকার দিনের ঘটনা, আর তখন কিন্তু ব্রাহ্মণ পরিবারের সাথে নমশূদ্র বাড়ির বিয়ে হবে এরকম কিন্তু হতো না। আর সেখানে ওই যে মেয়েটার বাবা, উনিও রাজি ছিলেন যে যদি ওখানে বিয়ে হয় তো বিয়ে দিয়ে দেব। ভাবতে পারছেন যে একটা সময় যেখানে একটা জাতপাতের সমস্যা আছে, সেখানে ওর বাবা পর্যন্ত রাজি আছে যে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেব, সেখানে তার মেয়েকে বিয়ে করতে সেই ছেলে রাজি নয়। একটা মাত্র মেয়ে, তাদের কিন্তু আর কেউ ছিল না। এতটা কষ্ট সহ্য করতে পারেনি তারা। সেই দিন ওই বাড়ির ওই মেয়েটার বাবা এসে ভীষণ কাঁদতে কাঁদতে ওদের বাড়িতে এসে বলে গিয়েছিল, যদি আমি খাঁটি ব্রাহ্মণ হই, যদি আমি আজও পর্যন্ত কোনো অন্যায় না করে থাকি, তাহলে আমি তোমাদের আজ অভিশাপ দিচ্ছি, তোমাদের বাড়িতে কোনো বউ টিকবে না, বংশধর আসবে না, আসলে তো তোমাদের বাড়িতে নতুন বউ আসবে না, আর বংশধর আসার পরেই তোমাদের বাড়িতে সেই বউ মারা যাবে, তোমাদের বাড়িতে কোনো বউই টিকবে না। এই বলে কাঁদতে কাঁদতে ওই মেয়েটার বাবা চলে গিয়েছিল। এই কথা শুনে তনয়ের ঠাকুমা পুরো হতভম্ব হয়ে গিয়েছিলেন যে এটা কি অভিশাপ দিয়ে গেল। ব্রাহ্মণদের অভিশাপ খুব গায়ে লাগে যদি সে সঠিক হয়, খাঁটি মানুষ হয়। তনয়ের কাকার নাম ছিল অজিতেশ। অজিতেশকে ওই কাকুকে অনেক বাজে কথা বলেছিল ঠাকুমা, যে এটা তুই কেন করলি, তুই তো খুব অন্যায় করে ফেলেছিস, একটা মেয়েকে ভালোবেসেছিস, ভালোবাসা তো হয় না, ভালোবাসা বলে না এটাকে, এত দূর এগিয়ে গিয়ে মেয়েটাকে তুই এতটা কষ্ট দিলি, তুই আমার ছেলে হয়ে এরকম পারলি। তখন এরকম অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন তনয়ের ঠাকুমা অজিতেশ কাকুকে। অজিতেশ কাকু তখন বুঝতে পেরেছিলেন যে কত ভুল করে ফেলেছে সে। আসলে কাকু তখন বুঝতে পারেনি, কাকু বলল যে আমি সত্যি ভাবতে পারিনি যে ও সুইসাইড করবে। যখন এই বাড়িতে এই কথাটা বলে তখন তো সামনে বর্ষা ছিল। বর্ষা না একটু চোখটা মানে এরকম কুঁচকে গেছিল, ভুরু দুটো কুঁচকে গেছিল, যে একটা ঘৃণা জন্মাচ্ছিল ওই কাকুর প্রতি। যতই সে কাকু হোক না কেন, যতই সে এখন কাঁদুক বা এখন যতই সে নিজের ভুল স্বীকার করুক না কেন, এরকম মানুষ হয়? এতটা ভালোবাসার, এতটা আশা দেখানোর পরে, এতটা এগোনোর পরে কোনো মেয়েকে ধোকা দেওয়া, এটা কখনো হতে পারে? ওইখানে না দাঁড়ায়নি বর্ষা, সত্যি দাঁড়ায়নি কাকুর কথা শুনে যে কিছু একটা বক্তব্য দেবে যে কাকু তুমি ভুল করেছো বা ঠিক করেছো বা যা হয়েছে ভুলে যাও, কিচ্ছু বলেনি। কারণ বর্ষা কিছু বলতেই পারছে না, ওর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। ও ভাবতেই পারছে না যে এখানেও কি উত্তর দেবে। খুব রাগ হচ্ছিল ওর, তনয়েরও খুব রাগ হচ্ছিল। বাড়িতে যে এরকম ঘটনা ঘটে গেছে, অভিশাপ যে কেউ দিয়ে ফেলেছে এই বাড়ির প্রতি, এটা তনয় কিন্তু কখনো ছোটবেলা থেকে কারোর মুখেই শোনেনি। আজকে ওর রাগ হচ্ছে বিশেষ করে কাকুর প্রতি, যে সত্যি তো ঠিক, ওই কাকুর জন্যই আজকে ওর মা মারা গেছে, কাকুর জন্য ওই মিঠি ছোট্ট বাচ্চা মেয়েটার মা মারা গেছে। আজ হয়তো মিঠি এই বাড়িতে থাকে না, ওর মামা বাড়ি থাকে, কারণ ওকে দেখার মতো কেউ ঠিক মতো থাকে না, ঠাকুমার শরীর অসুস্থ, কে দেখবে ওকে? ও মামা বাড়িতে থাকে, বিয়ের সময় এসেছিল। কিন্তু কতদিন থাকবে ও আর ওর মামা বাড়িতে? কারণ এখন দাদু দিদুন বেঁচে আছে, মামা বিয়ে করবে, মামি সে দেখবে কি না সেটাও তো বলা মুশকিল। এইসব খুব ভাবছিল ওরা যে পরবর্তীকালে মিঠির কি হবে। এইসব কথা ভেবেই ওরা ঘরের মধ্যে চলে আসে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, দুজনেই চুপচাপ রয়েছে। কি বলবে? এখানে কিছু বলার আছে? বিশেষ করে তনয় খুব গিল্টি ফিল করছে যে সত্যি তো আমার বাড়িতে তো অভিশাপ লেগে আছে। সেদিন ওই দুঃসম্পর্কের ওই কাকিমা ঠিকই কথা বলেছিল। আজকে যদি কাকিমার কথা আমি সত্যি শুনতাম তাহলে হয়তো বর্ষাকে বিয়ে করতাম না। কারণ তনয় বলল যে বর্ষাকে আমি সত্যি খুব ভালোবাসতাম, ভালোবাসি। যদি বর্ষার এরকম কোনো খারাপ কিছু হবে জানলে আমি বর্ষাকে কোনো মতেই বাড়িতে আনতাম না, আমি বিয়েই করতাম না কখনো। কেন ঠাকুমা আমাকে বলল না? কেন ঠাকুমা তখন আমাকে লুকিয়ে গেল আমার কাছ থেকে? সেদিন না তেমন একটা দুজনে কেউ কোনো কথা বলেনি, দুজনেই ঘুমিয়ে পড়েছিল, পাশ পিঠে শুয়েছিল। কিন্তু বর্ষা চোখে ঘুম আসছিল না। বর্ষা ভাবছিল যে এরকম খারাপ কেউ হতে পারে, এরকম স্বার্থপর, এরকম বাজে লোক হতে পারে। ওইসব একাকাই ভাবছিল। হঠাৎ করে বারান্দা থেকে কেমন মনে হলো যে একটা পায়ের আওয়াজ,
কেউ যেন হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটছে বাইরে। ও ভাবছে বাইরে কিসের আওয়াজ হচ্ছে, কেউ কি বারান্দায় এসেছে, বাবা কাকা কেউ কি আসলো, নাকি আমি যে ভাবছি তাই? কিন্তু আমি কি যাবো একবার, যদি দেখা পাই? ও না উঠল, মনে অনেক সাহস নিয়ে উঠল। ওঠার পরে বাইরে গেছে। যাওয়ার পরে ও যা দেখলো, ও কখনো এই জিনিসটাকে ভুলতে পারবে না। ও দেখল একটা অবয়ব বারান্দা থেকে, যেহেতু অন্ধকার ছিল, ওই ব্যালকনির ওই দিকটাই পুরো দাঁড়িয়ে রয়েছে, চুলটা পুরো ছাড়া। ও ভাবতেই পারছে না যে কে হতে পারে এখানে। ওর তো পুরো ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও ভাবছে যে এরকমই সম্ভব, এরকম এরকম হয়। ও স্বপ্ন দেখছে না তো, না সত্যি? ও তনয়কে ডাকবে, ডাকতে পারছে না, পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা থেকে যেন আওয়াজই বেরোচ্ছে না, কিচ্ছু বেরোচ্ছে না গলা থেকে আওয়াজ। পুরো মনে হলো ওই অভয়বটা যেন পুরো ব্যালকনি থেকে পুরো নিচে ঝাঁপ দিয়েছে। ওটা দেখেই না পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর রাত্রেবেলা যখন একটু পরে উঠেছিল তনয়, দেখলো যে ওরকম পরিস্থিতি, ওকে নিয়ে আবার বিছানায় নিয়ে আসে। ও তো পুরো টেনশনে পড়ে গেছে, বাড়ির সবাইকে ডেকেছে, অনেকটা জল টল দেওয়ার পরে তারপরে জ্ঞান ফিরেছে। কিন্তু কোনো কথাই বলতে পারছিল না বর্ষা। ও শুধু অনেকক্ষণ পরে বলল যে এরকম একটা অবয়ব দেখেছি, মনে হলো যে ঝাঁপ দিয়েছে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে এরকম কোনো ঘটনা ঘটেছে। আমি তো থাকতেই পারছি না এই বাড়িতে, কি হবে আমার, আমি কি করব? পরের দিন থেকে তো পুরো ধুম জ্বর বর্ষার, শরীরটা ভীষণ অসুস্থ। ডাক্তার ডাকা হয়েছে, ওষুধ দিয়েছে, কিন্তু কোনো মতেই জ্বর পড়ছে না, কোনো মতেই না। শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে বর্ষার। পরে 2 দিন কেটে গেছে, তখনও বর্ষার জ্বর কমছে না, শরীর দিন দিন আরও ডিটোরিয়েট করতে লাগছে। সেই সময় বর্ষাকে কলকাতায় হসপিটালে ভর্তি করা হয়। প্রায় 3-4 দিন কেটে যায়, জ্বর কমে আবার বাড়ে, শরীরটা প্রায় অর্ধেক হয়ে গেছে বর্ষার। তনয় তো বুঝেই নিয়েছে হয়তো বর্ষা ওকে ছেড়ে চলে যাবে, কিন্তু সেই সময় তনয় প্রচুর ভগবানকে ডেকেছে যাতে বর্ষা সুস্থ হয়ে যায়। আস্তে আস্তে সত্যি বলতে বর্ষা সুস্থ হয়ে গিয়েছিল। বর্ষাকে বাড়িও আনা হয় প্রায় 4-5 দিন পর। বর্ষার শরীর আবার আগের মতো ঠিক হয়ে যায়, কিন্তু বর্ষার বাড়িতে থাকেনি, বর্ষার বাপের বাড়িতে চলে গিয়েছিল। কলকাতাতেই ওদের বাড়ি, প্রায় 1/2 ঘন্টা দূরত্বে বর্ষার বাপের বাড়ি। সেখানে বর্ষা চলে গিয়েছিল, তনয়ও সেখানেই থাকতো। বাড়িতে একটা পরিচারিকাকে রেখে দিয়ে তনয়ও চলে গিয়েছিল সত্যি ওই বাড়িতে, কারণ বর্ষা দেখভাল করতে হবে। সুস্থ হয়ে গেলেও পুরোপুরি সুস্থ এখনো বর্ষা হয়নি। ওই বাড়িতে গিয়েও কিন্তু বর্ষার ওরকম ফিল হতে থাকে, কিন্তু আগে থেকে অনেকটা কম, কিন্তু তবুও হয়। প্রায় 3 মাস কেটে গেছে। বর্ষা একদিন জানতে পারে বর্ষা প্রেগনেন্ট। তনয়কে বললে কিন্তু খুব খুশি হয়, তনয় খুব খুশি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যবে থেকে বর্ষা প্রেগনেন্ট হয়েছে সেদিন থেকে কিন্তু বর্ষার কোনো কিছু অনুভব করতে পারেনি। মনে হয়েছে চারিপাশটা পুরো হালকা হয়ে গেছে, কিচ্ছু নেই ওর চারিপাশে। ওর খুব অন্যরকম ফিল হতে থাকে, মানে ভালো একটা ভালো ফিল হয়, মনে হয় যে না, আমি আগের মতো একটা স্বাভাবিক মেয়ে। এরকম করে বর্ষা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু বর্ষার মনের মধ্যে কিন্তু একটা ভয় সবসময় মাথা চাড়া দিয়ে থাকতো। ভয়টা কিসের? কারণ বর্ষা ওই অভিশাপটার কথা শুনেছে। ওর ভয় লাগতো যে ও জানে অভিশাপটা এরকম যে বংশধর ওদের বাড়িতে থাকবে, কিন্তু তারপরেই ওদের বাড়ির বউরা মারা যাবে। ও খুব ভয়ে থাকে। ও বারবার করে একটা কথাই সব সময় বলে, এবং সেটা না জোরে জোরেই বলে, যদি তুমি আমার পাশে থেকে থাকো। আমি জানি না, আমি বিশ্বাস করি না এইসব, তবুও আমি আমার সাথে যা হয়েছে এই কদিন, আমি তারপরে বলতে বাধ্য হচ্ছি, যদি থাকো আমার আশেপাশে কেউ, তাহলে আমি বলছি যে আমার কাকা সত্যি খুব অন্যায় করেছে, আমার কাকা শ্বশুর সত্যি খুব অন্যায় করেছে। আমি তাকে কোনো মতে সাপোর্ট করি না, কিন্তু প্লিজ এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দাও। আমার ছোট বাচ্চা, আমি তাকে ছাড়া কোনো মতে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করো, আমাকে অন্তত ক্ষমা করো। এরকম রেগুলার কিন্তু বর্ষা বলতে থাকে, কারণ বর্ষা জানে যে এরপরে হয়তো ওরও যাওয়ার দিন চলে আসবে, ওকেও হয়তো ওই আত্মা নিয়ে যাবে। এরকমও রেগুলার বলতে থাকে। তনয়ও জানে যে এরকমও বলে। তনয় না খুব কষ্ট পায় যে সত্যি যদি এরকম হয়, যদি সত্যি বর্ষা ওকে ছেড়ে চলে যায়, তাহলেও কি নিয়ে বাঁচবে?
তনয়ও সব সময় ওই বর্ষাকে দেখে নিজেও জোরে জোরে বলতে পারে না, কিন্তু মনে মনে বলে যে সত্যি আমাদের ক্ষমা করে দাও, যদি কেউ শুনে থাকো আমার মনের কথা তাহলে আমাকে ক্ষমা করে দাও। এরকম একদিন হঠাৎ বর্ষা স্বপ্ন দেখে যে ওর স্বপ্নে একজন এসেছে, অস্পষ্ট তার চেহারা, পুরোপুরি স্পষ্ট নয় চেহারাটা, তাকে বলছে যে ক্ষমা করে দিলাম, অভিশাপ থেকে মুক্তি দিলাম, কিন্তু বাড়িতে একটা সত্যি যজ্ঞ করো, বাড়িতে একটা শান্তি যজ্ঞ করো, তাহলে হয়তো এটা থেকে তোমরা মুক্তি পেতে পারো। এই স্বপ্ন দেখেই না পুরো চোখ খুলে গেছে ওর বর্ষা তনয়কে সঙ্গে সঙ্গে ডেকেছে, তনয় তুমি ওঠো, আমি এই স্বপ্ন দেখেছি। তনয় বলছে যে সত্যি যদি দেখে থাকো তাহলে এটা আমাদের করতেই হবে। পরের দিন ওরা বাড়ি যায়, তনয় বাড়ি গিয়েছিল, বাড়ি যাওয়ার পরে বাড়িতে সবাইকে বলে এবং তারাও রাজি হয়ে যায় যে সত্যি একটা শান্তিযজ্ঞ করা উচিত। তারপরে তনয় বর্ষাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে বাড়িতে যজ্ঞও হয়। যজ্ঞটাও কমপ্লিট হওয়ার পরে তনয় বলছে, বিশ্বাস করবে না, বর্ষা তারপরে বলল যে ওর মনে হয় যে ওর ভিতর থেকে যেরকম ওই বর্ষা প্রেগনেন্ট হওয়ার পরে যেরকম মনে হয়েছিল যে আশেপাশে কিছুই নেই, একটা শান্তির পরিবেশ, হালকা লাগতো নিজেকে, ওই যজ্ঞ হওয়ার পর থেকে মনে হতো যে সত্যি কিছু যেন বাড়ি থেকে পুরো চলে গেছে, ওর কাছ থেকে বর্ষার কাছ থেকে যেন কোনো কিছু চলে গেছে, যেটা খারাপ ছিল, যেটা একটা ভার ছিল। বর্ষা এখন নিজেকে খুব হালকা মনে করে। বর্ষা তখন তনয়কে বলছে, সত্যি তন্ময় জানো, এই 2-3 দিন হয়ে গেছে যজ্ঞ হলো, আমি সত্যি এই যজ্ঞ হওয়ার পর থেকে কখনো ওরকম কিছু ফিল করিনি, তাহলেও তো সত্যি সে আমার কথা শুনেছে, তাহলেও তো সত্যি সে ছিল। জোরে জোরে তার উদ্দেশ্যে তখন বর্ষার তনয় অনেক ধন্যবাদ জানিয়েছিল। এখন বর্ষা আর তার ছেলে ওই বাড়িতেই থাকে, আর মিঠিও এখন বর্ষার কাছেই থাকে। মিঠিকে আনা হয়েছে ওর মামা বাড়ি থেকে, এখানে থাকে বর্ষার কাছে, এখন ওরা ভালো আছে। এই ছিল আজকের ঘটনা। সত্যি অভিশাপ বড় ভয়ঙ্কর, কিন্তু তনয়ের কাকা যেটা করেছিল সেটা সত্যি পুরোপুরি অন্যায়, খুবই অন্যায়, যেটার হয়তো সত্যি কোনো ক্ষমা হয় না। যাই হোক, আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।